শালা মাইয়া দেখলেই খাবলা মারতে মন চায়। হ্যাঁ, হাত চুলকায়, হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। খবিশের বাচ্চা। একটা মেয়ের মুখ থেকে পরপর এমন গালি শোনার পরে ফুটপাত দিয়ে হাঁটা প্রায় সকলেরই ভ্রু কুঁচকে গেল। কেউ কেউ হাঁটতে হাঁটতে কয়েকবার ফিরে তাকালো। যার উদ্দেশ্য করে কথাগুলো বলা সেই মধ্যবয়স্ক লোকটা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। বন্যার চোখে তখনও আগুনের ঝলক। রাস্তায় থুতু দিয়ে কেউ তাকে দেখছে কিনা এসব তোয়াক্কা না করেই বলল, শালা বালের জীবন লইয়া দুনিয়ায় আসলাম। চারিদিকে পুরুষ না, মনে হয় কুত্তা হাঁটতেছে, কুত্তার মতো তাকাইতেছে। আজকের দিনটাই শেষ শালা। বন্যা দ্রুত পায়ে সামনের দিকে পা বাড়ায়, চোখে মুখে ঘৃণার ছড়াছড়ি। হাত দিয়ে বক্কার চুল পেছনে ঠেলে ঢোলা শার্টের হাতা গোটাতে গোটাতে সামনের দিকে হাঁটতে থাকে। একটা মেয়ের মুখে পরাপর এমন বিশ্রী গালি শুনে তাহসান থমকে যায়। ভ্রু জোড়া আপনা আপনি কুঁচকে আসে। চোখ মেলে মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এমন মেয়ে হয় কি সহজে গালি দিয়ে দেয়, আজব তো। তাহসান তার বন্ধু বাপ্পির জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশে গাড়ি পার্ক করে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করছিল। তখনই সীসার মতো উত্তপ্ত কিছু বাক্য তার কানে আসে। ঘাড় ঘুরিয়ে প্যান্ট শার্ট পরা মেয়েটাকে দেখে বিরক্ত হয়। অতি ভদ্র তাহসানের ভাষ্য মতে মেয়েদের মুখে গালি মানায় না, তাছাড়া সে নিজেও কখনো গালি দেয় না। তখনই তার বন্ধু রাব্বি চলে আসলে সে তাকে নিয়ে গন্তব্যে চলে যায়। মেয়েটার মুখ থেকে এমন কথা শোনার পর থেকে মাথাটা ধপধপ করছে। সে গান প্লে করে গানে মনোযোগ দিতে চায়, কিন্তু গানের পরিবর্তে মেয়েলি গলায় শালা শালা কথাটি রিপিট হচ্ছে। ভালো যন্ত্রণা তো। বন্যা ভার্সিটিতে এসে চারিদিকে চোখ বুলায়। গাছের নিচেই তার দুই পরিচিত মুখগুলো দেখা যাচ্ছে। ব্যাগ থেকে ক্যাপ বের করে মাথায় পরে দুজনের দিকে এগিয়ে যায়। রাতুল আর তন্নি বসে বাদাম খাচ্ছিল। বন্যা রাতুলের পিঠে ধুম করে কিল বসিয়ে বলল, শালা প্রেমিকা নিয়ে বাদাম খাইবা পার্কে? তুমি ভার্সিটিতে কি করো? আচমকা পিঠে কিল পড়ায় রাতুল বসা থেকে দাঁড়িয়ে যায়। বন্যাকে দেখে আবারও তন্নির গা ঘেঁষে বসে বলল, প্রেমিকের কাছে থাকলে সব জায়গায় প্রেম করা যায় যাচ্ছে, কথায় কথায় মারবি না। বন্যা তন্নির আরেক পাশে বসতে বসতে বলল, আমার বান্ধবীর সাথে প্রেম করস, তোরে মারবো, কাটবো, লাথি দেব, মাঝে মাঝে মন চাইলে কবরেও রেখে আসবো। তোর সাথে এসব জায়েজ আছে? রাতুল নাক ফুলিয়ে বলল। কি সাংঘাতিক মেয়ে। বন্যা দুজনের দিকে তাকায়। মনে পড়ে যায় বন্ধুত্বের দিনের কথা। তন্নি, রাতুল আর বন্যা ভার্সিটির প্রথম থেকেই বন্ধু। ছেলেদের মতো লাগাম ছাড়া কথা চলাচলন দেখে বন্যার সাথে কেউ না মিশলেও একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে রাতুল আর তন্নি বন্যার আপন হয়ে গেছে। ঘটনাটি হলো, তন্নি ভীষণ বড়লোক বাবার মেয়ে আর দেখতেও ভীষণ সুন্দরী। একদিন ভার্সিটির সামনে এক লোক ইচ্ছে করেই তন্নির গায়ে হাত দিয়ে না বোঝার ভঙ্গিতে বলে, সরি আপু, খেয়াল করিনি। স্পর্শটা ভীষণ খারাপ ছিল। তন্নি বুকে হাত দিয়ে তাকিয়ে আসে। রাতুল ভার্সিটিতে প্রবেশ করছিল। হঠাৎ চোখের সামনে এমন পরিস্থিতি হওয়ায় সে কাছে এসে বলে, আপনি ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন, আমি সবটা দেখেছি। লোকটা চোখ পাকিয়ে বলল, তো কি হয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে এরকম একটু একটু ধাক্কা খেতেই হয়। তারপর তন্নির দিকে তাকিয়ে বলল, কি ম্যাডাম, মজা না? রাতুল ভদ্র ঘরের সন্তান, বহু কষ্টে তার বাবা থেকে পড়াশোনা করাচ্ছে। কোনোভাবেই প্রথম দিন ঝামেলা করা যাবে না, তাই শান্ত গলায় বলল, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রতা শিখেননি নাকি? লোকটা তন্নির দিকে ঝুঁকে বলল, এ আপু, চাইলেই ভদ্রতা শেখাতে পারেন। কি আপু, শেখাবেন নাকি? বন্যা এতক্ষণ যাবৎ সবটা দেখছিল। তার স্বভাবের চেয়েও আজকে বেশি শান্ত সে, কিন্তু লোকটার এমন কাজের পরে আর নিজেকে আটকাতে পারে না। লম্বা পা ফেলে লোকটার গালে থাপ্পড় মেরে বলল, ভদ্রতা শিখবেন নাকি? আসেন, আমি শিখাই। এটা বলে আরেক গালে আরেকটা থাপ্পড় দিয়ে তন্নি আর রাতুলকে বলে, এই শালাদের এমনই করে ভদ্রতা শেখাতে হয়, সব জায়গায় মিউ মিউ করলে চলে না। থাপ্পড় খেয়ে সামনে লোকটা তখন রেগে গেছে। বন্যার দিকে তেড়ে এসে বলল, তোকে তোকে দেখে নেব। বন্যা বক্কার চুলে হাত দিয়ে নেড়ে ছেড়ে নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা।
এই ঘটনার পর থেকেই তিনজন বন্ধু হয়ে যায়। আর তারপর তন্নি আর রাতুলের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। বন্যা ভাবনা থেকে ফিরে টোকাইয়ের হাতে টাকা দিয়ে কোকোকোলা আনতে পাঠায়। প্রচণ্ড রোদে গলা শুকিয়ে গেছে। তখনই এক সহপাঠী এসে বলল, তন্নি, আজকে নতুন স্যার জয়েন করবে বিধায় প্রিন্সিপাল 10 মিনিট আগে উপস্থিত হতে বলেছে। তন্নি আর রাতুল সামনে হাঁটলেও বন্যা পেছনে পেছনে হাঁটছে। ক্লাসে ঢোকার আগে নতুন শিক্ষকের উপর মেজাজ চটে গেল। আর তো কোকাকোলা খাওয়া হয়নি। দাঁতে দাঁত চেপে বেশ জোরে জোরেই বলল, কোথাকার না কোথাকার সারমার্কা শালা আসছে, এই জন্য আমার কোকা কোলা দিয়ে গলা ভেজাতে পারলাম না। শিট শিট শিট। দরজার কাছে গিয়ে বন্যার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল, কেননা দরজার সামনেই একটা নতুন মুখ দাঁড়িয়ে আছে। বন্যা বুঝতে পারল ইনি নতুন শিক্ষক। মাত্র বলা কথাটা শুনে ফেলেছে কিনা বুঝতে পারছে না। শুনেছে কোথায়? উনি কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তাহসানের সামনে রাস্তার সেই গালিওয়ালা মেয়েটা দাঁড়িয়ে। এমনকি মাত্র সে এটাও শুনেছে মেয়েটা তাকেও শালা বলল। ভার্সিটিতে আজকে প্রথম জয়েন করেছে, আর আজকেই এমন এক উদ্ভট মানুষের সাথে দেখা যে কিনা কথায় কথায় শালা বলে। মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, শালা মানে কি? মানে শালা কাকে বলে? বন্যা হঠাৎ করে প্রশ্ন করায় থমকে যায়। স্যার যে কিছুক্ষণ আগে বলা কথাগুলো শুনতে পেয়েছে বুঝতে পারে। আস্তে করে বলল, বউয়ের ভাইকে শালা বলে। তাহসান মাথা নেড়ে বলল, তো আপনি মেয়ে নাকি ছেলে? বন্যা নিজের পোশাক পরিচ্ছেদ দেখে আস্তে করে বলল, মেয়ে। তাহসান কিছুটা নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, তাহলে আপনার নিশ্চয়ই শালা নেই। বন্যা মাথা নেড়ে না করে, কিন্তু বিড়বিড় করে ঠিকই নতুন স্যারের উদ্দেশ্যে বলে, শালা আমার শালা না থাকলেও তুই আমার শালা। প্রথম দিনেই আমাকে সাহায্য করা। তারপর স্যারকে শুনিয়ে বলল, স্যার ভিতরে যাব? মেয়েটার বিড়বিড় করে বলা কথাগুলো বেয়াদব, যাও ভেতরে যাও। প্রথম দিন বলেই বন্যা ছাড় পেল। তা না হলে তাহসান খুবই কড়া মেজাজের মানুষ। প্রথম দিন জয়েন হয়ে উগ্র মেজাজ দেখালে অন্যত্র ছাত্রছাত্রীদের খারাপ মনোভাব তৈরি হতে পারে। রাগে কপালে হাতের দু আঙ্গুলের দ্বারা ঘষে নেয়। বন্যা পেছনের সিটে গিয়ে তন্নির পাশে ধপ করে বসে পড়ে। তন্নি আর রাতুল তার দিকে জিজ্ঞাসা চোখে তাকিয়ে থাকে। তন্নি ফিসফিস করে বলল, এই স্যার কি বললো তোকে? বন্যা ভাবলেশীন ভাবে বলল, কিছু না। রাতুল বলল, মিথ্যা বলিস না, স্যার কি চেনা কেউ? কি হয় সেটা বল। বন্যা দাঁত দেখিয়ে ঝলমলে হাসে। তারপর ঝুঁকে বেঞ্চের উপরে এসে বলল, শালা দুলা ভাই। দুজনে একসাথে বলল, মানে? মানে আমাদের শালা দুলা ভাইয়ের সম্পর্ক, মানে আমি দুলা ভাই আর উনি আমার শালা। রাতুল সোজা হয়ে বসে বলল। মাথাটা পুরাই গেছে পাগল। তাহসান সবাইকে নিজের পরিচয় দেয়। শ্যামলা গায়ের উঁচু লম্বা ছেলের নাম তাহসান। মেয়েরা স্যারের উপরে চোখ গোল গোল করে তাকায়। তাহসান সবার চোখে মুগ্ধতা দেখছে, শুধুমাত্র এই বেয়াদব মেয়েটা ছাড়া। এসব সে পাত্তা দিল না। রাতুল ফিসফিস করে বলল, কিরে দোস্ত, হালে তোর দিকে এমনি তাকাই কেন? বন্যা স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার না তাকাতেই পারে, সবাই তোর মতো লাইন মারে না। বন্যার জন্মের আগে বন্যার আব্বা মারা যায়। বন্যার আম্মা রেনু বেগমের গর্ভে তার অবস্থান কেবল 4 মাসের। হঠাৎ করে স্বামী মারা যাওয়ায় অনেকেই বলেছিল রেনুর বয়স অল্প, আবার বিয়ে দেওয়া যাবে। এখন যদি এই বাচ্চা হয় তাহলে বাচ্চা সহ বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে যদি এখনই নষ্ট করে ফেলা হয়। কিন্তু রেনুও বেগম নাকচ করে দেয় যে দুনিয়াতে আসতে চায় তাকে আসতে দেওয়া উচিত, নষ্ট করার তার কোনো হক নেই। তার এই সিদ্ধান্তে সবাই নারাজ হয়, কারণ রেনুকে আবার বিয়ে দিলে বাচ্চাটা তাদেরই পালতে হবে। বন্যার বয়স যখন 5 বছর তখন রেনুর আবার বিয়ে হয়। বন্যার নানা আক্তার ভালো মানুষ, রেনুকে বিয়ে দিলেন বেশ ভালো ঘরে। ছেলে আগে একটা বিয়ে করেছিল, বউ মারা গেছে, একটা মেয়ে আছে। আক্তার হক রেনুর স্বামী শফিককে কিছু টাকা দিলেন, কিন্তু শর্ত রাখলেন বন্যা মায়ের সাথে থাকবে।
রেনুর স্বামী শফিক ইসলাম সানন্দে রাজি হয়ে যায়, যেহেতু তারও একটা মেয়ে আছে। রেনু যদি তাকে আদর দিয়ে বড় করতে পারে তাহলে সে কেন রেনুর মেয়েকে আপন করে নিতে পারবে না। শফিক রাজি হয়। সব স্বাভাবিকই হচ্ছিল, কিন্তু একটা ঝড়ে বন্যার জীবনের ছন্দ বদলে দিল। কোমল মিষ্টিভাষী সুন্দর মেয়েটা কি রুক্ষ, কর্কশ আর স্বভাব চরিত্র ছেলেদের মতো হয়ে গেছে। রেনু অবাক হয়ে মেয়েটাকে দেখে। বন্যার জন্য হাহাকার করে ওঠে ভেতরটা। তিনি বারান্দায় দাঁড়িয়ে মেয়ের অপেক্ষাই করছিল। আজকাল ওনার কথাও শোনে না, বিয়ের কথা বললে হেসে উড়িয়ে দেয়, অথচ বিয়ের বয়স হয়ে যাচ্ছে। ওনার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তখনই দেখে বন্যা গেট ঠেলে ভেতরে আসছে। এই বাড়িটা 4 তলা, রেনুরা নিচতলায় থাকে। আগে পুরো বাড়ি ভাড়া থাকতো। বছর 4 আগে বাড়িওয়ালারা এসেছে। বাড়িওয়ালা মোবারক ভাই চট্টগ্রাম সরকারি পুলিশ অফিসার ছিলেন। 4 বছর আগে ওনার রিটায়ার্ড হয়েছে। আগে সপরিবারে ওনারা চট্টগ্রাম থাকতো। যেহেতু রিটায়ার্ড হয়েই গেছে তাই আর শিখর ছেড়ে দূরে থাকতে পারেননি, ঢাকায় ফিরে এসেছেন। এখন 3 তলায় থাকেন। রেনুর মনে হয় মোবারক ভাই যথেষ্ট ভালো মানুষ, কিন্তু ওনার স্ত্রী আফিয়া যেন কেমন খোসা মারা স্বভাব। কথায় কথায় অহংকারী গলায় কথা বলতে ভোলে না, তবে ওনার সাথে কথাবার্তা বলে মাঝে মাঝে বাসায়ও আসে। এই বাসার সবচেয়ে পুরনো ভাড়াটিয়া হচ্ছে তারা। প্রায় 12 বছর ধরে এই বাড়িতে আছে। সেই হিসেবে মোবারক সাহেবের সাথে শফিক আর রেনুর আলাদা একটা সম্পর্ক। বন্যা বাসায় এসেই সোফায় গা এলিয়ে দেয়, 2 পা ছড়িয়ে পুরুষের মতো বসে মাথাটা পেছনে হেলান দিয়ে রাখে। রেনু রুমে এসে মেয়েকে দেখে মনটা শান্ত হয়, কিন্তু বন্যার এমন বসার ভঙ্গিমা দেখে জোরে জোরে বলল, এভাবে বসেছিস কেন? পা ঠিক কর বেয়াদব। বন্যা চোখ খুলে মাথা উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে হাসে। মেয়ের মুখে এমন মিষ্টি হাসি দেখে রেনুর বুকে আরও হাহাকারের রেশ লাগে। কি মিষ্টি তার মেয়েটা, কিন্তু কারো এই মিষ্টতা দেখার সুযোগ বন্যা দেয় না। কপট রাগে, অস্থিরতায়, রুক্ষতায় নিজেকে আড়াল করে রাখে। রেনু বন্যার কাছে এসে বলল, পা ঠিক কর। বন্যা বিরক্তিকর কণ্ঠে বলল, আমার পা তোমাকে কি করেছে আম্মা? এভাবে রাখতেই তো মজা। এমন পুরুষদের মতো বসার মানে কি? মেয়েরা থাকবে মেয়েদের মতো, গুছিয়ে চলা মেয়েদের বৈশিষ্ট্য। আমি আমার মতোই আছি, মেয়েদের মতো চলার কোনো ইচ্ছা নাই। রেনু বেগম কিছুক্ষণ বন্যার দিকে তাকিয়ে থাকে, তারপর বলল, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। বন্যা তাচ্ছিল্য করে বলল, এসছে নাকি তুমিই ধরে বেঁধে নিয়ে এসছো? রেনু দমে যায়। আসলে বন্যার যা চালচলন তাতে আশেপাশের এলাকাসহ সবাই বন্যার স্বভাব সম্পর্কে জানে। এই মেয়ের বিয়ের প্রস্তাব আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু শফিক আর রেনু মিলে একটা সম্বন্ধ জোগাড় করে ফেলেছে। মেয়ে বড় হয়েছে, এবার লাগাম টানা দরকার। বন্যার কথায় রেনু রেগে যায়। আমি আনি আর এমনি আসুক, এসেছি তো, এত কথা বলবি না। ছেলে ভালো চাকরি করে, সুখেই থাকবি। বন্যা উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে যেতে যেতে বলল, এসব বিয়ে আমাকে দিয়ে হবে না আম্মা। দেখা যাবে বেটাকে শালা টালা বলে অজ্ঞান করে চলে আসবো। বাদ দাও তো। রেনু হতভম্ব চোখে বন্যার বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। টয়া রুম থেকে বেরিয়ে আসে। রেনু যে তার সৎ মা তা সে কখনোই উপলব্ধি করে না। আসলে রেনু উপলব্ধি করার কোনো রাস্তা রাখেনি। টয়া পেছন থেকে রেনুকে জড়িয়ে ধরে বলল, আপাকে না জ্বালিয়ে আমাকে বিয়ে দিয়ে দাও না আম্মা। এসব পড়াটোরা আমার ভালো লাগে না। আপা ভালো ছাত্রী, পড়ুক। রেনু টয়ের কান ধরে বলল, বিয়ের খুব শখ আপনার। আমার ঘরে একটার থেকে আরেকটা বেশি ধান্দাবাজ। সামনে পরীক্ষা, যা পড়তে যা। তাহসান গাড়ি নিয়ে গ্যারেজে পার্কিং করে 3 তলায় যায়। কলিং বেল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজকে ভার্সিটিতে তার ফার্স্ট ক্লাস ছিল। লেখাপড়া শেষ করে এতদিন পাহাড় সমুদ্রে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার এই ঘুরে বেড়ানো তার মায়ের পছন্দ না। একমাত্র ছেলের এমন ছুটে বেড়ানোর থেকে রেহাই দিতেই ঢাকায় টেনে নিয়ে এসেছেন। ঠাস করে দরজা খুলে 10ম শ্রেণীতে অধ্যয়নরত তাহিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, ভাইয়া কি খবর? তাহসান ভেতরে যেতে যেতে বলল, ভালো। কোন ছাত্রী পছন্দ হয়েছে? লাভ অ্যান্ড ফার্স্ট সাইট?
তাহসান টেবিলে গিয়ে গ্লাসে পানি নিয়ে ঠক ঠক করে পানি খায়। তাহিয়ার কথা শুনে মেয়েটার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তাহসান আশ্চর্য হয়ে গেল, যেমন ফালতু একটা মেয়েকে তার মনে থাকছে কেন। ছোট বোনের দিকে তাকিয়ে বলল, এত পাকনা কেন তুই? আমি তোর বড় না? তাহিয়া কাছে এসে ফিসফিস করে বলল, আরে আমাকেই তো বলবা, কোনো সমস্যা হলে আমি তো দেখব, বুঝো না? তাহসান গলা উচ্ছিয়ে ডাকে, আম্মু, তোমার মেয়েকে ডাকো, বেশি পেকে গেছে। আফিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তাহিয়ার হাত ধরে টেনে নিতে নিতে বলল, টেবিলে যা, একটু পরেই পড়াতে আসবে। তাহসান শুনে বলল, এই বাদরকে পড়াই কে? কথা শুনে তোমার মেয়ে? আফিয়া হাসি হাসি মুখে বলল, যে পড়ায় সে আরো হাই ভোল্টেজের বাদর, আমাদের নিচতলায় থাকে। তাহসান মাথা নেড়ে বলল, আচ্ছা আচ্ছা, ভালো। চোখের পর্দায় ভেসে ওঠে চঞ্চল মেয়েটার প্রতিচ্ছবি। সে এবার নিজের উপর বিরক্ত। এই মেয়েটাকে মনে রাখার মতো কি আছে? মন আঙ্গুল উছিয়ে বলল, কেমন প্রতিবাদ করলো? আজকাল কয়জন মেয়ে এভাবে প্রতিবাদ করতে পারে? মনের কথায় সে বুঝে যায় এতক্ষণ মেয়েটাকে মনে রাখার কারণ তাহলে এটা। আসলে প্রতিবাদ করাতে তার ভালো লেগেছিল। আজকাল কজন মেয়ে প্রতিবাদ করে? সবাই তো বাজে স্পর্শ নিয়ে চুপচাপ বাড়ি আসে, কাউকে কিছু বলে না। অনেকে বাথরুমে গিয়ে কাঁদে, মায়ের কাছে বললে মা বলে এসব কথা মানুষকে না বলতে, মানুষ শুনলে খারাপ বলবে। অথচ খারাপ ভাবার কথা যাকে আমরা আস্তে করে তাকে পেরিয়ে নির্দোষ মেয়েটাকেই খারাপ বলি। এই দিক দিয়ে ওই বাউন্ডুলে মেয়েটা ভালো, কিন্তু কথায় কথায় এভাবে গালি দেওয়ার অভ্যাস কেন? গালি দেওয়া ছাড়া প্রতিবাদ করা যায় না? এসব ভাষা ব্যবহার করা কোনো ভদ্র ঘরের সন্তানের কাজ না। মেয়েটা কোথাকার বাজে মেয়ে নাকি? সে সারাটা সন্ধ্যা মেয়েটাকেই ভাবলো, ভাবতে ভাবতে বিরক্ত হয়ে গেল। সে এখন একটা ভার্সিটির লেকচারার, তাকে ওই রকম ভাব গাম্ভীর্য নিয়েই চলাফেরা করতে হবে। কিন্তু দেখা একটা ছাত্রীকে নিয়ে ভাবা তো লেকচারার এক কম্য না। সে নিজের মনকে শাসালো। এসব ভালো না। বন্যার তাহিয়া হলরুমে দাঁড়িয়ে কথা বলছে। তাহিয়ার সামনে টেস্ট পরীক্ষা, এই নিয়েই বন্যা কিছু বলছে। আফিয়া বেগম ডাইনিং টেবিলের চেয়ারে বসে বন্যাকে তীক্ষ্ণ চোখে দেখছে। বন্যার পোশাক আশাক তার মোটেই পছন্দ না। এই যে কেমন ঢোলা ঢালা শার্ট আর ট্রাউজার পরে ঘোরে। তখনই বিপরীত পাশে রুম থেকে দরজা খুলে তাহসান বেরিয়ে আসে। তার চোখ প্রথমে শার্ট প্যান্ট পরা মেয়েটার মুখে গিয়ে আটকায়, তারপর বোনের দিকে তাকিয়ে কাছে এগিয়ে যায়। চেহারায় অবাকের মাত্রা ফুটে উঠেছে। এই, তুমি এখানে কি করছো? তাহিয়া ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলল, বন্যা আপু আমার গৃহশিক্ষক। তাহসান ভ্রু কুঁচকে বলল, তাই নাকি? এ পড়াতেও জানে? বন্যা চুপচাপ তাহসানের দিকে তাকিয়ে আছে। তাহিয়া অবাক হয়ে বলল, বলো কি, তুমি তো দেখি আপু সম্পর্কে কিছুই জানো না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের বাসার নিচতলায় থাকে। তাহসান একবার বন্যার দিকে তাকায়, তারপর হন হন করে বাসা থেকে বেরিয়ে যায়। বন্যাও বাসা থেকে বেরিয়ে ক্ষিপ্ত গতিতে নিচে নামতে থাকে। তাহসান নিচ তলায় দাঁড়িয়েছিল, তার ইচ্ছে করছে বেয়াদব মেয়েটার সাথে একটু কথা বলতে। মানুষ স্বভাবতই এমন বাজে কিছুর প্রতি বেশি আকর্ষণ। বন্যা তাহসানকে দেখেও দাঁড়ায় না, এমনকি তাকায়ও না। সে তো স্যার হয়, তাকে নিম্নতম সম্মানও কি করা যায় না? এই মেয়ে তো বেয়াদবের চূড়ান্ত। তাহসান দাম্ভিক গলায় ডাকে, এই দাঁড়াও। তাহসানের ডাকে চোখে কড়া আগুন এনে পেছনের দিকে তাকায়। তাহসান গম্ভীর গলায় বলল, তোমার নাম কি? বন্যা মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, ভাব এমন যে তাহসানকে গুরুত্ব দিচ্ছে না। কিছুক্ষণ আগের কথাগুলো এখনো কানে লাগাতার বেঁচে যাচ্ছে। শান্ত গলায় বলল, বন্যা 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 মেহজাবিন। তাহসান শাসনের গলায় বলল, আমি তোমার স্যার হই না? দেখলে সালাম দিতে হয়, সেই জ্ঞানটাও নেই নাকি? বন্যা দুই হাত বুকে মুড়ে তাহসানের চোখে চোখ রেখে বলল, ভার্সিটিতে আপনি আমার স্যার, বাসায় না। বাসায় এসব স্যারগিরি দেখাতে আসবেন না। তাহসান চোখ মুখ কুঁচকে বলল, দেখালে কি করবে শুনি? বন্যা একবার সামনে এগিয়ে সে ফিসফিস করে বলল, সহজ করে স্যারগিরি ছুটিয়ে দিব। এটা বলে হন হন করে হেঁটে বাসের দিকে চলে যায়। তাহসান পেছন থেকে বলে,
আস্ত ফাজিল। বন্যা পিছু ফিরে বলল, ফাজিল না বলেন ব্রাজিল। আমি ব্রাজিলের সাপোর্টার। বন্যার কথায় তাহসান কিছু বলার ভাষা খুঁজে পায় না, হতবিহ্বল চোখে তাকিয়ে থাকে। এমনও মেয়ে হয়, আজব মেয়ে। তাহসান বাসায় এসে তার মাকে সামনে পায়। সে বলল, আম্মু, আমি যে ভার্সিটিতে জয়েন হয়েছি এই মেয়েও সেখানে পড়ে, আমার ছাত্রী, অথচ এমন ভাব করলো যেন আমাকে চিনেই না। মেয়েটা আমাকে সালাম অবধি দেয়নি। আফিয়া চোখ মুখ কুঁচকে বলল, বলিস কি? তাহসান মন খারাপ করে। বন্যা সালাম না দেওয়াতে যেন তার বড় রকমের ক্ষতি হয়ে গেছে। মায়ের কথায় মাথা নেড়ে বলল, এই বেয়াদবটা কি পড়ায় তোমার মেয়েকে? আফিয়া মুখ কালো করে বলল, আমি কি জানি তোর আব্বু এই মেয়ের মাঝে নাকি সম্ভাবনার আলো দেখতে পায়। বন্যার কাছে পড়লেই নাকি ভালো ছাত্রী হওয়া যাবে, অথচ দেখ কেমন ছেলেদের মতো চলাচল। ছি! তাহসান কিছু না বলে সোফায় গিয়ে বসে। আফিয়া ছেলের পাশে বসতে বসতে বলল, চাল চলন কথাবার্তা কিছুরই ঠিক নেই। এর কাছে মেয়ে পড়াতে আমারও ইচ্ছে করে না, কিন্তু তোর আব্বু ওর কাছেই পড়াবে। না করে দাও। আফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি না করলে হবে? তোর আব্বু আর তাহিয়া তো বন্যা সেই রকম ভক্ত। তাহসান উঠে দাঁড়ায়। রুমে গিয়ে আনমনে ভাবে, আচ্ছা, বন্যা নামটা তো শান্ত হয়, কিন্তু এই মেয়ে তো উড়নচণ্ডী। এই মেয়েটা কেন অতল জলের মতো শান্ত হলো না? নামের মতোই কেন নয়? পরের সপ্তাহ খানিক তাহসান আর বন্যার তেমন কোনো কথা হলো না। বন্যা তার মতো ক্লাস করে, তাহসান তার মতো ক্লাস করে, কিন্তু দুজনের চোখের দৃষ্টি দুজনের দিকেই কঠোর, যেন তাদের মাঝে বড় রকমের শত্রুতা আসছে। তন্নির চোখে ব্যাপারটা পড়ে, ব্যগ্র কণ্ঠে বলল, এই তোর দিকে স্যার এমন রাগী লোক দেয় কেন? বন্যা বই থেকে মাথা তুলে তাহসানের দিকে তাকায়। দুজনের চোখের দৃষ্টি এক হলে বন্যা মাথা নিচু করে বলল, তুই কি স্যারের চোখে দৃষ্টি মাপছিস নাকি? না, কিন্তু স্যার তোর দিকেই বেশি তাকাচ্ছে। বন্যা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বেডা মানুষ এমনই, লুইচ্চা। রাতুল আস্তে করে বলল, তুই তো পুরুষই। বন্যা রাগী চোখে তাকিয়ে বলল, তন্নি, ও কি বলে রে? ছাগল নাক। তন্নি আস্তে করে বলল, খারাপ কি বলেছে? তুই কি মেয়েদের মতো চলিস নাকি? না চাল চলনে বোঝা যায়। বন্যার চোখ মুহূর্তেই রাগে জ্বলে ওঠে। কাটা কাটা গলায় বলল, মেয়েদের মতো থাকবো কেন? আশেপাশে হাজারো কুত্তা জিব্বা বের করে তাকাই থাকে। নিজেকে মেয়ে সাজিয়ে কি কুত্তার নাস্তা হব নাকি? রাতুল ফুস করে শ্বাস ফেলে বলল, ছেলেদের কুত্তা বলা স্বভাব বাদ দে। সবাই এমন নাকি? বন্যা রাতুলের দিকে তাকায়। মনের গহীনে বেজে যায় বিষাদের করুণ সুর। যন্ত্রণায় হাঁসফাঁস করে ওঠে বুকটা। নাকের পাটাতন ফুলে ওঠে তার। জোরে দম ফেলে বলল, সব পুরুষ খারাপ। আর কোনো কথা হবে না রাতুল। তুই আমার বন্ধু আছিস, তাই থাক। রাতুল হার মানে না। তা থাকলাম, কিন্তু স্যার তোর দিকে তাকায় মানে তো সে লুচ্চা হতে পারে না। স্যার যখন পড়া বোঝায় তখন ছাত্রদের দিকে তাকাইতেই পারে। চোখে চোখ রাখলে সব ব্যাপার খুব সহজে হয়, জানিস না? বন্যা মাথা তুলে তাহসানের দিকে তাকায়। তাহসান বোর্ডে কিছু লিখছে। সাদা শার্ট, বলিষ্ঠ দেহ, আড়ল করতে সক্ষম। বন্যা সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রাতুলের হাতে জোরে চিমটি কেটে বলল, স্যারদের চোখে দৃষ্টি নিয়ে গবেষণা করার ইচ্ছা নেই। আপাতত জার্নালিস্ট হতে পারলেই হলো। রাতুলের হাতে তন্নি ফু দিচ্ছে। রাতুল মুখ চোখ কুচকে বলল, তুই জার্নালিস্ট হবি? দেখা যাবে রিপোর্ট করতে গিয়ে বিরক্ত হয়ে সালাটালা বলে টাল হয়ে চলে আসবি। তোর দ্বারা হবে না মামা। বন্যা পড়ায় মনোযোগ দেয়। জার্নালিস্ট হওয়ার অনেক ইচ্ছে। সমাজের যে অন্যায়গুলো কেউ দেখে না কিংবা দেখেও প্রতিবাদ করে না, সেই অন্যায়গুলো সে তুলে ধরবে। রাতুলের কথায় কিছু না বললেও চুপ থাকতেও পারল না। হবে হবে, সব হবে। তাহসান সন্ধ্যায় ছাদে যায়। বনে বাজারে ঘুরে বেড়ানো মানুষের কি বন্ধ করে ঢাকা শহর ভালো লাগে?
কেমন দম আটকে আসে। বাসার মধ্যে তার সবচেয়ে বেশি ছাদটাই ভালো লাগে। হাজারো গাছের সমারোহ আর ঠান্ডা নিবিড় পরিবেশ। চুপচাপ বেঞ্চে বসে রাতের পরিবেশ উপভোগ করে। একটা চাঁদকে ঘিরে হাজারো তারার ঝলমলানি চোখে লাগছে। কেন জানি এই নিস্তব্ধ রাত দেখলে তাহসানের বুকটা চিনচিন করে ব্যথা করে। অনেকেই নাকি রাতের আকাশে প্রিয়তমাকে নিয়ে ভালোবাসার মহল সাজায়, অথচ সে ঠিকঠাক প্রেমই করতে পারলো না। মহল সাজাবে কি? তার প্রাক্তন বলতো সে নাকি রোবট মানব, তার ভালোবাসায় নাকি অনুভূতি নেই, আর না কোনো আকর্ষণ আছে। আসলে তাহসানের কেন জানি কাউকে নিয়ে তেমন অনুভূতি হয় না। বুকের খাঁচায় তীব্র কম্পন টের পায় না। কাউকে দেখলে গলা শুকিয়ে কথার বাধা হয় না, কিংবা মনের অজানা ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে ওঠে না। সে এমন একজনের অপেক্ষায় আছে যাকে না দেখলে তার দম আটকে আসবে, যার সান্নিধ্য পাওয়ার জন্য মনটা তৃষ্ণার্ত হয়ে থাকবে, যার কাছে থাকলে নিজেকে সুখী লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষটা একান্ত তার, এটা ভেবে মানসিক শান্তি লাগবে। তাহসান চোখ বন্ধ করে দুই হাতের তালুতে মাথা ঠেকিয়ে বসে থাকে। বন্যা পায়ে পায়ে ছাদে আসে। ছাদের কিনারায় দাঁড়িয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে। রাত তার খুব প্রিয়। রাতের নিস্তব্ধতা বড়ই আপন মনে হয়। রাতের মিহি ঠান্ডা বাতাসে নিজেকে খুব হালকা লাগে। বন্যার অতি শাসনে ঢেকে রাখা নারী সত্তা জেগে ওঠে। রকচটা ক্যাটকেটে গলা হয়ে যায় মধুর। সে ডানা মেলে রাখা পাখির মতো দু হাত দুই দিকে ছড়িয়ে দেয়। মিষ্টি কণ্ঠে ফিসফিস করে বলল, বাতাস এত মিষ্টি কেন? রাতের নিস্তব্ধতা এত আপন কেন? আমি পাখির মতো উঠতে পারি না কেন? এই এত কেনর উত্তর কে দেবে আমায়? বন্যা তখনও তাহসানকে খেয়াল করেনি। তাহসান কিন্তু ঠিকই বন্যাকে খেয়াল করেছে। নিঃশব্দে বন্যার পেছনে গিয়ে দাঁড়ায়। বন্যা তখন পাখির মতো ডানা মেলেছে। তাহসানের মনে হচ্ছে বন্যা উড়বে। বন্যা উড়ল না, বরং ফিসফিস করে হাওয়ায় প্রশ্ন ছুড়ে দিল। তখনই তাহসান বলল, আমি দেই। হঠাৎ পুরুষের গলা শুনে বন্যা চমকে যায়। দুই পা পিছিয়ে তাহসানের দিকে তাকিয়ে থাকে। এই লোক কখন এসেছে? তার আগে নাকি পরে? তারই ছাদে আসার আগে কেউ আছে কি না দেখে আসা উচিত ছিল। সে কি বন্যার কথাগুলো শুনেছে? বন্যার মিষ্টি গলা মুহূর্তেই কঠিন হয়ে যায়। কি দেবেন? আমি কি চেয়েছি আপনার কাছে? তাহসান এগিয়ে আসে, রেলিংয়ে হাত রেখে বলল, একটু আগে যা বললে। বন্যা বুঝতে পারে তাহসান তার কথাগুলো শুনে ফেলেছে। মাথা ঘুরিয়ে আস্তে করে বলল, আপনাকে বলিনি। তাতে কি? আমি উত্তরগুলো জানি, বলবো? বন্যা মাথা নেড়ে না করে। যেখানে সেখানে নাক গলাবেন না, আমার সাথে তো একদমই না। তাহসান ফোঁস করে শ্বাস ফেলে বলল, এভাবে কথা বলো কেন? জন্মের পরে মধু খাওয়াইনি? তাহসানের কথায় বন্যা রেগে যায়। চোখ কটমট করে বলল, আপনি এত কথা বলছেন কেন? শিক্ষকদের এমন স্যাচরামিতে মানায় না। তাহসান মনে মনে ধাক্কা খায়। ঠিকই তো, সে কেন এই বেয়াদবটার সাথে কথা বলতে চাচ্ছে? আস্ত বেয়াদব, কোনো আদব কায়দা তো জানেই না, জানে খালি চটাং চটাং কথা। রাগে তার গলার স্বর কেঁপে ওঠে। বন্যা, তুমি কি জানো তুমি চরম পর্যায়ের বেয়াদব? বন্যা সম্মতির চোখে তার দিকে তাকালো। আমি জানি। এত নিরুতাপ কেন মেয়েটা? তাহসানের আরও রাগ হয়। কেটে কেটে বলল, আমাকে সম্মান দিচ্ছ না কেন তুমি? স্যারকে কেউ চেষ্টা বলে? ইডিয়েট। বন্যার চোখেও তখন ডাক। হিংস্র বাঘিনীর মতো তাহসানের দিকে তাকিয়ে বলল, পুরুষ মানুষ আমার অ্যালার্জি আছে স্যার, যারটার প্রতি সম্মান আসে না। তাহসান ফোঁস করে নিভে যায়। বন্যা যে খারাপ পুরুষকে ইঙ্গিত করেছে এটা বুঝতে পেরেই তার মুখটা থমথমে হয়ে যায়। আমাকে তোমার ওই রকম পুরুষ মনে হয়? হ্যাঁ, সবাই এক। তাহসান এক পা এগিয়ে আসে। সবাইকে এক ভাবার কারণ? আপনাকে বলবো কেন? এত অবজ্ঞা তাহসানের সহ্য হয় না। নিজের দিকে একবার তাকিয়েছ? এই চলনে কোনো পুরুষ আটকাবে, আর আমি ইম্পসিবল রাস্কেল। বন্যা কিছু বলে না, চুপচাপ তাহসানের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর কিছু না বলে নিঃশব্দে পা ফেলে নিচে নেমে যায়। তাহসান অবাক হয়ে বন্যার প্রস্থান দেখে। তার কেন মনে হচ্ছে বন্যার চোখের দৃষ্টিতে কষ্ট আছে? কেন? সে কি ভুল কিছু বলেছে? রাতুল, তন্নি আর বন্যা ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। তখন তাহসান অফিসের দিকে যাচ্ছে। রাতুল একটু জোরেই বলল, বন্যা, ওই দেখ তোর শালা।
বন্যা চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে তাহসানের দিকে তাকায়, মুখের ভাব গম্ভীর করে রাখে কিন্তু কোনো কথা বলে না। রাতুল বন্যার এমন চুপচাপ স্বভাব মানতে পারে না, মাথায় থাপ্পড় দিয়ে বলল, মামা শালা চলে যাই তো, ডাকো না কেন? বন্যা ঠোঁট নেড়ে তীর করে উচ্চারণ করলো, ডাকার কি আছে, এই শালা একটা আস্ত খবিশ। পেছনের টেবিল থেকে বন্যাদের এক ক্লাসমেট বলল, এই তাহাসান স্যার যে আমাদের বন্যা ভয়ে শালা হয়, আগে বললি না কেন? ভরা ক্যান্টিনে কথাটা ছড়াতে বেশিক্ষণ সময় লাগলো না। বন্যা ঘোষণা না করলেও অঘোষিতভাবে সবাই জেনে গেল রাগী গম্ভীর তাহসান স্যার বন্যার শালা হয়, যেমন তেমন শালা না, খবিশ শালা। এই ব্যাপারটা তাহসানের কানে আসলো সপ্তাহখানেক পরে। ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকরা এই নিয়ে ফিসফাস করছে, যদিও তাহসানকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু সে বুঝে আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে সেই তা তাদের কথাই বোঝে। তাহসান গেট দিয়ে প্রবেশ করে ভেতরে যাচ্ছে, তখন এক মেয়ে আরেক ছেলেকে বলছে, বন্যার শালা নাকি রে? তাহসানের চলন্ত পা থেমে যায়, মুখ চোখ শক্ত করে মেয়েটির দিকে তাকায়। ছেলে মেয়েগুলো মুহূর্তেই চুপ হয়ে যায়। কলকাঠি কে নাড়ে বেশ বুঝতে পারছে, সে ভুলেও ভার্সিটিতে বন্যার সাথে কথা বলার চেষ্টা করে না। যেই মেয়ে কি থেকে কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে লেকচারার মানুষ, নিজের গাম্ভীর্য নিজে ধরে রাখতে হবে। বাসায় এসে তাহিয়ার মোবাইল থেকে লুকিয়ে বন্যার নাম্বার নিজের ফোনে তুলে ছাদে চলে যায়। পূর্ণিমার চাঁদের আলোতে ছাদ ফকফকা। তাহসান তার হাত সামনে এনে দেখলো চাঁদের আলোয় হাত বেশ স্পষ্ট। বন্যার নাম্বারে ডায়াল করে, লাউড স্পিকার দেয়। বন্যা তখন হাত পা ধুয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে। ফোনে আননোন নাম্বার দেখে ভাবে কে হতে পারে। হ্যালো, কে বলছেন? তাহসানের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। মানে এভাবে কেউ কথা বলে? মেয়েরা একটু মিষ্টি না হলে মানায়। সেও তো বন্যার মতোই কর্কশ গলায় বলল, আমি তাহসান, 2 মিনিটের মাঝে ছাদে আসো। বন্যা বোঝার চেষ্টা করে ছাদে কেন যেতে বলছে, কোনো কারণ খুঁজে না পেয়ে গম্ভীর গলায় বলল, কেন? আমি বলেছি তাই। পারবো না। তাহসান চিবিয়ে চিবিয়ে বলল, আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? এই লোক ছাদে ডাকার কি অধিকার আছে? বন্যাও সমান তালে বলল, আরও বেশি খারাপ হব যদি না আসো। বন্যা কিছু না বলে ফট করে ফোন কেটে দেয়, কাউকে কিছু না বলে ছাদে উঠে যায়। সে এই 2 পয়সার ব্যাটাকে ভয় পায় নাকি? ছাদের আলোয় তাহসানকে দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি পরে আকাশের দিকে তাকিয়ে আসে। বন্যার হাঁটার শব্দে পেছন ফিরে তাকায়, দুজনের চোখের দৃষ্টি কিছু সময় এক হয়ে থাকে। বিব্রত পায়ে বন্যা হেঁটে কাছে যায়, গলার স্বর যত সম্ভব কঠিন করার চেষ্টা করে বলল, কি সমস্যা? তাহসান তখনও বন্যাকে দেখছে। রাতের বেলা এমন স্পষ্ট দেখা যাচ্ছে বলে বন্যা মনে মনে চাঁদকে ধন্যবাদ দিল। বন্যার কথা শুনে এক পা এগিয়ে গলায় রাজ্যের রুক্ষতা এনে বলল, তোমার কি সমস্যা সেটা বলো। এসব কেন করছো? কি করেছি? কি করনি বেয়াদব মেয়ে? মন চাচ্ছে থাপড়িয়ে গালের দাঁত ফেলে দেই। বন্যা ফুঁসে ওঠে, তেড়ে এসে বলল, আজব! কি করেছি আমি? তাহসান আরও এক পা এগিয়ে এসে কাছাকাছি দাঁড়িয়ে বলল, আমি তোমার শালা হই? এমন কথায় বন্যা থতমত খেয়ে যায়, কিন্তু গলার তেজ কমায় না। আমি তো বলিনি। তুমি না বললে? ভার্সিটির স্টুডেন্টরা জানলো কি করে? তাহসান আর বন্যা যেভাবে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখলে মনে করবে প্রেমিক প্রেমিকা। তাহসান লম্বা হওয়াতে তার গরম নিঃশ্বাস বন্যার মুখে আছড়ে পড়ছে। সবসময় ছেলেদের এড়িয়ে চলা বন্যার অস্বস্তি হয়। বন্যা পিছিয়ে যায়। শালা বলেছে, সেটা 1 কান 2 কান থেকে সারা ক্যাম্পাস জেনে গেছে, এতে বন্যার কী দোষ? সে কি ইচ্ছে করে করেছে? মাথা নেড়ে বলল, আমি জানি না। তুমি জানো, কথাটা তোমার মুখ থেকেই ছড়িয়েছে। বন্যা তাহসানের চোখে চোখ রাখে। ছড়িয়েছি, বেশ করেছি। তাহসান হতভম্ব গলায় বলল, আমি তোমার স্যার হই? হ্যাঁ জানি, আপনাকে শালা বলতে ভালো লাগে তাই বলেছি। এটা বলে বন্যা দাঁড়ায় না, দ্রুত পায়ে সিঁড়ির দিকে ছুটে। কিন্তু তাহসান লম্বা পা ফেলে বন্যার হাত টেনে ধরে জোর গলায় বলল, আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে ইডিয়েট।
আর তুমি চলে যাচ্ছ? চিলেকোঠার দেয়ালে বন্যাকে ঠেলে দাঁড় করিয়ে রেখেছে তাহসান। বন্যা দুহাতে তাহসানের বুকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু শক্ত সামর্থ্য তাহসানকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। সবসময় শক্ত মনের খোলস গায়ে মেখে ঘুরলেও বন্যা নিজে জানে সে কতটা নরম। তাহসানের মুখোমুখি তার গায়ের গন্ধ নাসারন্ধ ছেড়ে ফুসফুসের মাঝে ছড়িয়ে গেছে। বন্যার অস্বস্তি হয়, চোখ বন্ধ করে নিজেকে কঠিনে আনার চেষ্টা করে। বুকের ভেতর হাতুড়ি পেটা বস্তুটাকে মনে মনে দুনিয়াদারি ভুলে একটা বিশ্রী গালি দেয়। চোখ বন্ধ করে বন্যা নিজেকে সামলাচ্ছে, আর তাহসান বন্ধ চোখের মেয়েটাকে দেখছে। বন্যা মেয়ে সেজে থাকলেও চেহারায় লাবণ্যতা ধরা দেয়। বন্যা তাহসানের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনি এত কাছে এসছেন কেন? তাহসান মনে মনে হাসে। বাইরে শক্ত খোলস পরে ঘুরলেও বন্যা যে পুরুষে ভয় পায় তা বোঝে। সে আরেকটু চেপে বলল, ভয় লাগে? বন্যা তিতু মুখে বলল, পুরুষদের ভয় পাওয়া আমার ধাতে নেই। তাহসান মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, আমাকে নিয়ে সবাই কতটা তামাশা করছে তুমি জানো? বন্যা যাওয়ার বৃথা চেষ্টা করে বলল, জানতে চাই না, আমার এখান থেকে যেতে পারলে আরও তামাশা লাগাবো। তাহসান গম্ভীর গলায় বলল, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ বললেই পারতে। এভাবে ভার্সিটি জুড়ে আমি যে তোমার, এটা বোঝানোর কি দরকার ছিল? তাহসানের কথায় বন্যা ফুঁসে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলল, ধুরবাল, কিসের প্রেম, কিসের কি? বন্যার মুখে এমন কথা শুনে তাহসান হতভম্ব। শিক্ষকের সাথে কেউ এমন কথা বলতে পারে? নাক কুঁচকে বলল, হোয়াট? এসব বা চুল টুল মুখে আসে কি করে? বেয়াদব, খারাপ মেয়ে। বন্যা ক্যাটক্যাট করে বলল, আমি খারাপই, একদম আমার কাছে আসবেন না। তাহসান বড় বড় চোখ করে বন্যার মুখের দিকে ঝুঁকে বলল, 100 বার আসবো। বন্যা চুপচাপ তাহসানের দিকে তাকিয়ে ছাদ থেকে নামার জন্য পা বাড়ায়। তাহসান বন্যার যাওয়ার পানে তাকিয়ে ভাবে, আশ্চর্য, মেয়েটার সামনে আরও রেগে যাওয়া উচিত ছিল না। রেগে গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলা বাধ্যতামূলক ছিল। কিন্তু এসব করার বদলে তার বুকে কেমন ব্যথা হচ্ছে। ব্যথাটা চিনচিন করে সারা বুকে ছড়িয়ে যাচ্ছে। ভার্সিটির সবাই জেনে গেল যে নতুন শিক্ষক তাহসান বন্যার প্রেমিক। বন্যার কথার ধরনে বুঝে নিল দুজনের প্রেমের রসায়ন বেশ রমরমা। অথচ বন্যা নিজেও জানে তাহসান আর তার মাঝে রাগত দৃষ্টি বিনিময় ছাড়া আর কিছু হয় না। প্রেম তো দূর, কিন্তু ওই সামান্য এক কথার রেশ ধরে যে সবাই তিলকে তাল বানিয়ে ফেলবে তা কে জানতো। বন্যার অবশ্য খারাপ লাগে না, তাহসানের গম্ভীর চেহারা দেখতে ভালোই লাগে। তাহসানের ক্লাসের সময় সব ছাত্রীরা বন্যা আর তাহসানের দিকে তাকিয়ে মুচকি হাসে, যা টের পেয়ে তাহসান বিব্রত বোধ করে। বন্যা সব লজ্জা টজ্জা পায় না। সে পেছনের বেঞ্চে হাত রেখে আয়েশ করে হেলান দিয়ে বসে চুপচাপ তাহসানকে দেখে। পড়ানোর ফাঁকে ফাঁকে তাহসানের গভীর চোখ বন্যার ছোট ছোট চোখে আবদ্ধ হয়। তাহসান চোখ রাঙায়। একদিন তো বন্যার দিকে তাকিয়ে বলেই ফেলল, এই তোমার নাম যেন কি? বন্যা নড়ে চড়ে বসে। তাহসানের এমন প্রশ্নে ক্লাসের সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায়। তাদের যারা মতে দুজনে প্রেমিক প্রেমিকা, তাহলে তাহসান বন্যার নাম জানবে না কেন? নাকি না জানার ভান ধরছে? মনের প্রশ্নের জ্বালা সইতে না পেরে সামনের বেঞ্চ থেকে এক মেয়ে বলল, সে কি স্যার, আপনি ওর নাম জানেন না? গম্ভীর তাহসানের গায়ে কথাটা বিষ কাটার মতো বিঁধল। মেয়েটির দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, ওর নাম জানা কি আমার কাজ, নাকি কোনো বাধ্যতা আছে? ও কি স্পেশাল পার্সন যে নাম জানতেই হবে? স্যারের এমন কথায় সবাই এতক্ষণের মুখ টিপে হাসি ফিসফাস কথা সব চুপ হয়ে যায়। মেয়েটি বিব্রত গলায় বলল, না মানে স্যার, সবাই বলছিল আপনারা পরিচিত একে অপরকে। মেয়েটির কথা পূর্ণ হবার আগেই তাহসান কড়া গলায় বলল, সবাই কি বলল না বলল তা দিয়ে লাভ কি? উল্টাপাল্টা কথা শুনে কাউকে জাজ করার ক্ষমতা তোমাদের নেই। আর আমি তোমাদের একজন শিক্ষক। শিক্ষককে কিভাবে সম্মান করতে হয় তা শিখো।
এতদিনের সব রাগ যেন আজকেই গা ঝাড়া দিয়ে ওঠে। রাগে তাহসানের নাকের পাটাটন ফুলে ওঠে। মুখের ভেতরে ঠোঁট চেপে ধরে নিজের রাগকে সংবরণ করতে চায়, কিন্তু বুকে কেমন খচখচ করে রাগটা বাড়ি, কিন্তু কমে না। নিজের রাগকে সামলানো বৃথা, তাই সে বন্যার দিকে সুচালু দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই মেয়ে দাঁড়াও। বন্যা এতক্ষণ তাহসানের কথা মন দিয়ে শুনছিল। তার সামান্য কথায় ব্যাটা এমন নাজেহাল হবে ভাবতেই পারেনি। সে মনে মনে বেশ খুশি। সেদিন ছাদে কেমন চেপে ধরেছিল, শালা আস্ত খাটাস। উচিত শিক্ষা হয়েছে। সবাই মজা করছে, কিন্তু এখন গম্ভীর গলায় তাহসানের ডাকে চমকে ওঠে। ধীর পায়ে দাঁড়ায়। তাহসান গম্ভীর গলায় থমকে বলল, এভাবে বসা কে শিখিয়েছে? বন্যা কিছু না বলে তাহসানের দিকে তাকিয়ে থাকে। বন্যার নিশ্চুপতায় তাহসানের কাটা গায়ে যেন লেবু ছিটানোর মতো জ্বলে উঠল। বন্যার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা সবাই চাইলেই সব করতে পারি। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছে, কিন্তু মেয়েদের জন্য নরম কোমল কিছু নিয়মকানুন আছে যা মেনে চললেই মেয়েদের সুন্দর লাগে। বোঝা গেল? তাহসানের কথার তীর বন্যার বুকে লাগে। কোমল মেয়ে, কতটা কোমল? যতটা কোমল হলে ছেলেরা খুবলে খেতে পারে ততটা। সে কোমল হতে চায় না, কোমল হওয়ার কোনো ইচ্ছে নেই, তাই তাহসানের কথার পিঠে কোনো প্রত্যুত্তর করে না। তাহসান বলল, কি বলছি মেয়ে, শোনো না নাকি? বন্যা ভাবলেশীনভাবে বলল, স্যার, আমার ব্যাপার আমি বুঝে নিব। তাহসান গম্ভীর গলায় বলল, তাহলে আমার ব্যাপারে এসব গুজব ছড়ানো ঠিক হয়নি নাকি এটাও তোমার ব্যাপার? বন্যার ইচ্ছে করছে তাহসানের উপর আরও প্রতিশোধ নিতে, কথার তোপে অহংকারী মানুষটার অন্তর ছারখার করে দিতে। সে মনের ইচ্ছেই পূরণ করলো। না, সেটা আমাদের দুজনের ব্যাপার। বন্যার কথায় সবাই হারানো তাল ফিরে পেল। ফিস ফিস হাসিতে ভরে গেল ক্লাস। বন্যার এমন উত্তরে তাহসান হতভম্ব। বিস্ময় বুকের পাখি ধরফরিয়ে যায়। গম্ভীর মুখ তাহসানের সবার এই হাসি ঠাট্টার বিব্রত চোখে ঘন ঘন পলক ফেলে চুপচাপ বেরিয়ে যায়। সে বেরোনোর পরে অট্টহাসিতে ক্লাস ভরে ওঠে। পেছনের হাসির শব্দ তাহসানের কান এড়ায় না। পরের 2 দিন বন্যা তাহসানকে ভার্সিটিতে দেখে না। তার কথার রেশ ধরেই কি ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে? তারপর জানা গেল তাহসান চাকরি ছেড়ে দিয়েছে। কেন ছাড়লো? এত ভালো চাকরি ছাড়ার কারণ কি? কেন জানি তার ভালো লাগলো না। চাপা অপরাধে দগ্ধ হলো মনটা। সারাটা দিন মনের কোণে তাহসানের চিন্তা ঘাপটি মেরে বসে থাকলো। ঘুরপাক খেলো একটাই প্রশ্ন, তাহসান কি তার জন্যই চাকরি ছাড়লো? বাসায় পৌঁছেই বন্যা ছাদে যায়। ফোন ঘেঁটে তাহসানের নাম্বার বের করে কোনো ভাবনা চিন্তা না করেই ফোন দেয়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর গলার শব্দ, হ্যালো। বন্যা নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আমি বন্যা। বন্যা খেয়াল করলো তার গলায় কোনো রাগ কিংবা জেদ নেই, নমনীয় কোমল হয়ে গেছে গলার স্বর। তাহসান সাথে সাথেই উত্তর দিল না। কিছুক্ষণ পরে বলল, হ্যাঁ, কোনো দরকার? বন্যা চোখ বন্ধ করে বলল, ছাদে আসেন। কেন? দরকার আছে। আমার সাথে তোমার কি দরকার থাকতে পারে? বন্যা চুপচাপ ভাবে আসলে কেন ডাকছে সে তাহসানকে। আসেন না। তাহসান কাট কাট গলায় বলল, পারবো না। কট করে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হলে বন্যা কান থেকে ফোনটা নামিয়ে নেয়। সে ভেবে নেয় তাহসান আসবে না, সে তার উপর ভীষণ রেগে আছে। তাছাড়া বন্যা তার সাথে যা যা করেছে তা রাগ করার মতোই। বন্যার এই চিন্তাধারা পাল্টালো কিছুক্ষণ পরেই। তার সকল ভাবনা ভুল প্রমাণিত করে তাহসান হেলে দুলে ছাদে উঠে এলো। বন্যার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? বন্যা সোজা প্রসঙ্গে আসে, আপনি চাকরি ছাড়লেন কেন? তাহসান বন্যার ছোট ছোট চোখের দিকে তাকিয়ে বলল, জিজ্ঞেস করার প্রয়োজন দেখছি না, কারণটা তুমি নিশ্চয়ই জানো। বন্যার ধারণা ঠিক, তার জন্যই তাহসান চাকরি ছেড়েছে। অপরাধে দেহ মন দুলে উঠল। আমতামতা করে বলল, সরি স্যার। তাহসান বন্যার দিকে তখনও তাকিয়ে আসে। এসব সরিটরিতে হবে না। বন্যার চোখে জিজ্ঞাসা ফুটে ওঠে। তাহসান তা টের পায়। সে নিজেই বলল, তুমি ক্লাসে কি বলেছিলে যেন? বন্যা অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না। আচ্ছা,
এই রাতের বেলা আমাকে ডেকে এনে ইজ্জত লুটেপুটে নেয়ার পায়তারা করছো না তো? বন্যা অবিশ্বাস্য চোখে তাহসানের দিকে তাকিয়ে থাকে, অবাক হয়ে বলল। ছি, কি বলছেন? তাহসান যেন সুযোগ পেল। কি বলেছেন মানে কি? বলো যে কি বলছো। তুমিও আমাকে তুমি করেই বলো। বন্যা তাহসানের কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। মানে বুঝো না আমি তোমার বয়ফ্রেন্ড? ভুলে গেছো? তাহসানের এই চরিত্রের সঙ্গে বন্যা অপরিচিত। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কাছে আসো, বোঝাই কিসের বয়ফ্রেন্ড। না, আপনি আমার স্যার। কিন্তু সবাই জানে আমি তোমার প্রেমিক। বন্যা মাথা নেড়ে বলল। সবাই ভুল জানে। তাহলে সেদিন সবার সামনে ব্যাপারটা আরো গাঢ় করলে কেন? বন্যা যেন আজকে একটু ঝগড়া করতে পারছে না, বারবার গলা শুকিয়ে আসছে। মাথা নেড়ে সরল গলায় বলল। জানি না। তাহসান গম্ভীর গলায় বলল। এটা অন্যায় করেছো, তোমার উচিত ছিল সবার ধারণা পাল্টানো। বন্যা আস্তে করে বলল। ভুলে গেছে। তাহসান মাথা ঝুঁকিয়ে কাছে আসে, ফিসফিস করে বলল। ভুল হতেই পারে, সমস্যা নেই। এখন একটা চুমু দিয়ে এই ভুলের সংশোধন করে নাও সোনা। আমি আবার উদার প্রেমিক। ফার্স্ট বেবি, ডান গালে দিও, তুমি চাইলে ঠোঁটেও দিতে পারো, মাইন্ড করব না। বললাম না আমি উদার মনের প্রেমিক। বন্যার ভয়ার্ত মুখের প্রতিচ্ছবির কথা ভেবে তাহসান হেসে বিছানায় গড়াগড়ি খায়। ইস, শেষ কবে এমন হেসেছে তার মনে নেই। বন্যার সাথে তখনের মজা করাটায় বন্যা ভয় পেল, তাহসান আনন্দই পেয়েছে। বালিশে মাথা রেখে তখনের দৃশ্যটা আবারও মনে পড়ে। বন্যা কাচুমাচু মুখে অবিশ্বাস্য চাহনি মেলে তাহসানকে দেখছে। এতদিন অবধি বন্যা তাহসানকে গম্ভীর চুপচাপ স্বভাবের বলেই জানত, কিন্তু আজকের এই তাহসানের সাথে সে অপরিচিত। তার উল্টাপাল্টা কথায় বন্যার মাথা ঘুরে ওঠে। অন্য সময় হলে সে ঠিক প্রতিবাদ করত, বিশ্রী গালি দিয়ে জায়গাটা বরবাদ করে দিত, কিন্তু আজকে বন্যা তার নরম স্বভাবে ফিরে এসেছে, চাইলেও কঠিন হতে পারছে না। তাহসানের লাগাম ছাড়া কথা শুনে তার ঠোঁট কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মাথা ঠিক আছে আপনার? তাহসান নিজের মাথায় হাত রেখে বলল। হ্যাঁ। বন্যা তাহসানের চোখের দিকে তাকায়, তারপর তাহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। তাহসান বন্যার থমকানো দৃষ্টি দেখে তার পিছু যায়নি। খালি রুমে তাহসান হো হো করে হেসে ওঠে। মেয়েটা উপরে শক্ত খোলস নিয়ে ঘুরলেও তাহসানের কেন জানি মনে হয় বন্যা ভীষণ নরম মিষ্টি একটা মেয়ে। তাহসান এই চাকরিটা তার আম্মুর জোড়াজড়িতে নিয়েছিল। তার একদম ইচ্ছে করতো না এক গাদা ছাত্রছাত্রীকে পড়াতে। তার লক্ষ্য ফরেন ক্যাডার হওয়া, কিন্তু চাকরির পাশাপাশি লেখাপড়ায় ঠিক মনোযোগ দিতে পারছিল না, তাই তো ভেবে চিন্তে চাকরি ছেড়ে পড়ায় মনোযোগ দিয়েছে। এই ব্যাপারটা কাউকে জানায়নি, তাই তো কেউ জানে না, এমনকি বন্যাও না। সে চাকরি ছেড়ে দেওয়াতে বন্যা ভেবেছে তার দুষ্টুমির কারণেই বুঝি চাকরি ছেড়েছে, তাই তো ফোন করে ছাদে ডেকেছে। এতদিন বন্যা তাকে খুব জ্বালিয়েছে, তাই তো সুযোগ পাওয়াতে বন্যার সাথে দুষ্টুমি করা ছাড়েনি। বন্যার তখনের চেহারা দেখার মতো ছিল। সে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, চোখে ভাসে ছেলেদের মতো চলাফেরা করা মেয়েটার চেহারাটা। সে যখন কাছে গিয়ে এসব বলছিল, বন্যার তীর করে কাপা চোখের পাতা, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো, খুব সুন্দর লাগছিল। অতি রুক্ষতার মাঝেও তাহসান বন্যার মায়াবী রূপ দেখে নিয়েছে। তাহসানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। কিছুক্ষণ পরে মনে হলো তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে গেছে। বারবার ছোট ছোট চোখের অধিকারী মেয়েটার চেহারাটা তার চোখে ভাসছে। হতবিহ্বল চেহারাটাই তার বুকে শুলের মতো ফুটছে। সে নিজের ভাবনায় নিজেই অবাক। নিজেকে ভেতরের সত্তা তিরস্কার করে বলল। আশ্চর্য তাহসান, তোর আশেপাশে এত হাই লেভেলের মেয়ে ঘুরেছে, আর তুই কিনা এমন একটা ছেলে ছেলে দেখতে মেয়েকে নিয়ে ভাবিস। ছি, লজ্জাজনক কাজ। তাহসান প্রতি উত্তরে বলল। এই ছেলে ছেলে স্বভাবের মেয়েটার মধ্যেই অন্যরকম মিষ্টি একটা মেয়ে আছে, যা সবাই দেখে না। আমি বোধহয় দেখে ফেলেছি।
দরজা আটকে বন্যা বিছানায় উঠে আসাম করে কোলে বালিশ নিয়ে গালে হাতের তালু রেখে বালিশে কনুই ঠেকিয়ে বসে। তার মুখে এখনো অবাকের রেশ লেগে আছে। তাহসানের থেকে মোটে সে এমন কাজ আশা করেনি। তাহসান শিক্ষক মানুষ, তাকে ভদ্র মনে করেছিল, কিন্তু সেই ৮-১০টা পুরুষের মতোই তার আচরণ। বন্যার ঠোঁট মৃদু কেঁপে ওঠে তাহসানের এরূপ আচরণে। তার মনে পড়ে যায় অতীতের কালো অধ্যায়ের কথা। এসব মনে হলেই বন্যার ঠোঁট অসামান্য কাঁপে, বুকে হাজার মনের কষ্ট চেপে বসে। তখন শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। বন্যার হাত দিয়ে বুকে চেপে ধরে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। কঠিন মনের বন্যা ছিঁড়ে খুঁড়ে নরম মিষ্টি মনের বন্যা বেরিয়ে আসে। সে তো পুরুষ অপছন্দ করে, কিন্তু তার কপালেই কেন ছেলেরা আসে, তাও এমন ছেলে যারা ভীষণ খারাপ, ঠিক তাহসানের মতো। বন্যা ধূপ করে বিছানায় শুয়ে পড়ে, ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলল, তাহসান, তুমি ভীষণ খারাপ, ঠিক অন্যদের মতো। সকালে নাস্তা বানিয়ে রেনু বেগম বন্যাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে অগত্যা রুমে আসে। বন্যা তখনও ঘুমে, রাতে কান্নাকাটি করে মাথা ধরে গিয়েছিল, তাই ঘুমোতেও দেরি হয়েছে। রেনু বেগম বন্যার কাছে গিয়ে বসে, হাত দিয়ে ঘুমন্ত বন্যার কপালের ছোট ছোট চুল ঠিক করে দেয়। অপলক মেয়ের দিকে তাকিয়ে উনি ভাবেন বন্যা যথেষ্ট সুন্দরী, কিন্তু তাও কখনো কোনো প্রেম করে না। ছেলেরা এগিয়ে আসে না, নাকি বন্যা আসার সুযোগ দেয় না? তাছাড়া বন্যার যা আচরণ, তাতে ছেলেরা কাছে আসলেও বোধহয় ভয় পায়। রেনু বেগম দীর্ঘশ্বাস ফেলে ভাবে মেয়েটা আর কত কাল অতীত আঁকড়ে ধরে রাখবে। এতে করে জীবন নষ্ট ছাড়া আর কিছুই হবে না। কিন্তু বন্যাকে এসব বুঝাবে কে? আগে যাও কথা শুনতো, এখন তো উড়নচণ্ডী দশা। না কথা শোনে, না শোনার ইচ্ছে আছে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার মনে হয় বন্যা কেঁদেছে, চোখের কোণে, এমনকি গালেও কান্নার ছাপ স্পষ্ট। বন্যা কাঁদবে কেন? উনি জানে বন্যা শক্ত মনের মেয়ে, তার তো কান্নার কথা না। তাহলে অজানা ভয়ে রেনু বেগমের কলিজা অদৃশ্য হাত দিয়ে খাবলে ধরে। বন্যা নড়চড় করে শোয়, কারো অস্তিত্ব টের পেয়ে তার ছোট পুতপুতে চোখ কয়েকবার পলক ঝাপটে খুলে তাকায়, শিওরে মাকে দেখে মিষ্টি করে হাসে। কি দেখো আম্মা? রেনু বেগম মেয়েটার রূপে বরাবর মুগ্ধ হয়ে যায়। কি মিষ্টি চেহারা, কি মিষ্টি হাসি। এমন রূপে মুগ্ধ না হয়ে পারা যায়? বন্যার কথায় শুকনো গলায় হাসার চেষ্টা করে বলল, কিছু না, তুই ঠিক আছিস? বন্যা মায়ের দিকে তাকিয়ে থাকে, তার বলতে ইচ্ছে করে, আমি ভালো নেই আম্মা, বুকে এত কষ্ট রেখে ভালো থাকি কি করে বলো? কিন্তু মুখে খিলখিল হাসি ফুটিয়ে বলল, আমি তো সবসময় বিন্দাসই থাকি আম্মা, আজকে এই প্রশ্ন করলে যে? রেনু বন্যার গালে হাত রেখে বলল, মিথ্যা বলিস আমাকে। বন্যা মাথা নাড়িয়ে বলল, না। কেঁদেছিস কেন? বন্যা মায়ের প্রশ্নে থমকে যায়, মুখের হাসি মিলিয়ে যায়। তার মা বুঝতে পেরেছে বিধায় আর মিথ্যা বলে ঢাকার চেষ্টা করে না, আস্তে করে বলল, এমনি। রেনু বন্যার চুপসানো মুখের দিকে তাকিয়ে বলল, তুই তো কাঁদিস না বন্যা তাহলে? বন্যা মায়ের পায়ে মাথা রেখে মাকে জড়িয়ে ধরে বলল, আমি মেয়েদের মতো চলি না বলে কি কাঁদতেও মানা আম্মা? কোনো মানা নেই মা, তুই কাঁদ। কেঁদে যদি স্বাভাবিক জীবনে আসা যায় তাহলে কাঁদ। পরের দিন বন্যা ভার্সিটিতে গেল না। সে ভাবছে তার কারণে তাহসান ভার্সিটির চাকরি ছাড়লো, আর সেই ক্ষোভে কি কাল নিল। এই ভাবনায় অপরাধ বোধে বন্যা সারাদিন শুয়ে থাকতো। সন্ধ্যায় তাহিয়াকে পড়াতে গিয়ে ভাবে বন্যা তাহসানের কথা জিজ্ঞেস করবে, কিন্তু তাহিয়া যদি উল্টাপাল্টা কিছু ভাবে, এই মেয়ে যেই দুষ্টু, দেখা যাবে এই কথা সারা বাসায় মাইক দিয়ে বলে বেড়াবে। তারপরও বন্যা বলল, তাহিয়া স্যার ভার্সিটিতে যাচ্ছে না কেন? তাহিয়া অঙ্ক করা থামিয়ে বন্যার দিকে তাকায়। সে কি আপু, আপনি জানেন না? না। ভাইয়া তো বিসিএস প্রিপারেশন নিচ্ছে, ভার্সিটিতে গেলে পড়ায় মনোযোগ দিতে পারে না, তাই ইচ্ছে করেই চাকরি ছাড়ল। তাহিয়ার বলা কথায় বন্যা চুপসে যায়, মনটা তেতু গলায় খেকিয়ে বলে ওঠে,
মিথ্যাবাদী পুরুষ। মনের বিষাদ ঠেলে দূরে পাঠাতে চায়। কিসের জন্য এতক্ষণ মন খারাপ করেছিল, অথচ তার কোনো দোষ নেই। বন্যা চুপচাপ পড়িয়ে বাসায় চলে আসে। রাত তখন গভীর। মোবাইলে টুং করে শব্দ হয়, জানান দেয় যে মেসেজ এসেছে। অনিচ্ছা সত্ত্বেও বন্যা বেড সাইড টেবিল থেকে মোবাইলটা হাতে নেয়। তাহসানের মেসেজ দেখে ভ্রু কুঁচকে মুখের ভাব গম্ভীর হয়ে যায়। তাহসান লিখেছে, ছাদে আসবে? তাহসান তাকে ছাদে ডাকার কোনো অধিকার রাখে না, আর যখন তখন ছাদে ডাকা নিশ্চয়ই ভালো মানুষের লক্ষণ না। তাহসান তাকে মিথ্যা বলেছিল, সেই কথাটা মনে হতেই বন্যা তাহসানকে ফোন দেয়। রিং হচ্ছে কিন্তু রিসিভ হয় না। বন্যা অপেক্ষা করে, ফোন ধরলে কয়েকটা কথা শুনিয়ে দেবে। তাহসান মেসেজ করবে না করেও নিজেকে আটকাতে পারেনি। কেমন আকর্ষণ অনুভব করছে বন্যার প্রতি। মনে হচ্ছে এখন বন্যাকে দেখা বাধ্যতামূলক, না দেখলে বুকের কাঁপন থামানো যাবে না। বহুবার ভেবেচিন্তে সে বন্যার নাম্বারে মেসেজ পাঠায়। সে ভেবেছিল মেসেজের উত্তর আসবে না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মেসেজ নয় বরং ফোন এসেছে। তার হাতে ফোন থাকা সত্ত্বেও সে সাথে সাথে রিসিভ করে না। সাথে সাথে ফোন রিসিভ করলে যদি বন্যা তাকে অতিরিক্ত হ্যাংলা ভাবে, তাই একটু পরে রিসিভ করে। আদেশের সুরে বলল, ছাদে আসো। আজকে তাহসানকে কিছু কটু কথা বলার আছে, যা সামনাসামনি বললেই ভালো হবে। তাই সে তাহসানের কথার পরিবর্তে কোনো প্রতিবাদ না করে বলল, আসছি। তাহসান বন্যার সম্মতি আশা করেনি। ফোন পকেটে পুরে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বন্যাকে দেখে তাহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে। হালকা নীল টি শার্ট আর সাদা ট্রাউজারে বন্যাকে অন্যরকম লাগছে। সবার কাছে বন্যার চালচলন হয়তো খারাপ লাগে, এতদিন তাহসানের কাছেও লাগতো, কিন্তু এখন কেন জানি ভালো লাগছে। মনে হচ্ছে বন্যাকে এমনভাবেই ভালো লাগে, এমন প্যান্ট শার্ট পরাই বন্যার জন্য সৌন্দর্যের। সেই ইশারায় নিজের পাশের বেঞ্চ দেখিয়ে বলল, এখানে এসে বসো। বন্যা অবাক হয়ে তাহসানের কাণ্ড কারখানা দেখে। এতটা আদেশে সুরে কথা বলছি কেন? সে কি এখনো নিজেকে স্যার মনে করে? আদেশ করছেন? তাহসান হাসি মিহি গলায় বলল। হ্যাঁ। তাহসানের গলা যত মিহি হয়, বন্যার গলা তত চওড়া হয়। আমি কোনো মিথ্যুকের কথা শুনতে রাজি না। তাহসান অবাক হয়ে বলল, আমি মিথ্যুক? হ্যাঁ, আপনি বলেছিলেন আমার জন্য চাকরি ছেড়েছেন, অথচ নিজের স্বার্থে নিজের পড়ালেখার জন্য চাকরি ছেড়েছেন। বন্যা কথা বলতে বলতে তাহসানের সামনে এসে দাঁড়ায়। তাহসান হেসে বলল, সেটা তো মজা করে বলেছি। ভার্সিটিতে আসলেই তুমি আমার প্রেস্টিজ খারাপ করে দিয়েছিলে, তাই তোমাকে রাগাতেই এসব বলেছিলাম। তাহসানের মুখ দেখে মনে হয় সে সত্যি বলছে, কিন্তু সে মানতে নারাজ। তাই বলে এমন বাজে কাজও কি মজা ছলেই বলেছেন? হ্যাঁ, মজা করাই উদ্দেশ্য ছিল। তুমি যে এত মাইন্ড করবে ভাবিনি তো। বন্যা ফুপিয়ে ওঠে। তাহসান তার সাথে মজা করছিল, না চাইতেও কোমল বন্যার আবির্ভাব হয়ে যায়। পিটপিটে চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। মনটা নিমিষেই অভিমান করে বসে, অথচ তাহসানের উপর অভিমান করার কোনো সম্পর্কই তাদের মাঝে নেই। সে কাঁপা কাঁপা গলায় বলল, মজা করেছেন, আপনার সাথে আর কোনো কথাই নেই, কখনো ফোন দেবেন না। বন্যা হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। তাহসান হতভম্ব চোখে বন্যার কান্নারত মুখটার দিকে তাকিয়ে থাকে। এই বন্যার সাথে সে অপরিচিত। কঠিন মনের বন্যাকে দেখে সে অভ্যস্ত। এতটুকু দুষ্টুমিতে বন্যা কেঁদে ফেলল। বন্যা চলে যেতে চাইলে সে চট জলদি উঠে সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। আরে চলে যাচ্ছ কেন? বন্যার চোখে তখনও পানি। ধরা গলায় বলল, সরেন তো। তাহসান ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? বন্যা নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বন্যার নিশ্চুপতা দেখে সে বলল, সবটা দুষ্টুমি হিসেবেই করেছিলাম। সত্যি বলছি, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। সত্যি। আমি কিন্তু ছেলে এত খারাপ না, সবার সাথে এত মিশিও না, কিন্তু তোমার সাথে মিশছি। গম্ভীর স্বভাব ছেড়ে ছেলে মানুষই করছি, প্লিজ রাগ করো না। বন্যার মুখ যথারীতি গম্ভীর। বন্যাকে কিছু বলতে না দেখে গম্ভীর মুখ তাহসান এক অভাবনীয় কাজ করে বসলো। দুই কান হাত দিয়ে ধরে ফটাফট 5 বার উঠবস করে বলল, উঠবস করলাম শাস্তিস্বরূপ। প্লিজ কেঁদো না, আর কখনো এমন কিছু করব না, এই ফুটফুটে চাঁদের কসম।
তাহসানের উঠবস আর কসমের ভঙ্গিমা দেখে বন্যা কান্না চোখে ফিক করে হেসে দেয়। এক হাত কোমরে রেখে আরেক হাত মুখে রেখে হাসি লুকাতে চায়। তাহসান সফল চোখে বন্যার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আবারও বলল, সরি প্লিজ। বন্যা রাগ করে থাকতে পারে না, মাথা নেড়ে বলল, আচ্ছা। তাহসান পলক না ফেলে বন্যাকে দেখে, তারপর আস্তে করে বলল, আমরা কি বন্ধু হতে পারি? বন্যা তাহসানের দিকে তাকায় কিন্তু কিছু বলে না। তাহসান মাথা নেড়ে আবারও সরি বলে। বন্যা মাথা নেড়ে বলল, হওয়া যায়, কিন্তু ছোট বাচ্চা তার প্রিয় খেলনা পেলে যেমন খুশি হয়, বন্যার সম্মতিতে তাহসান এমন খুশি হলো। ঝুপঝুপানো আনন্দে বলল, ধন্যবাদ। বন্যা বলল, কিন্তু শর্ত আছে। তাহসান ভ্রু নাচিয়ে বলল। কি শর্ত? বন্যা একটু থেমে বলল, কখনো প্রেমের প্রস্তাব দেয়া যাবে না। তাহসান হাসি মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা ম্যাডাম, আর কিছু? আর কিছু না, এখন বাসায় যাব। আচ্ছা, গুড নাইট। বন্যা কিছু না বলে সিঁড়ি দিয়ে তরতরিয়ে নিচে নেমে যায় আর ভাবে কি করতে এসেছিল আর কি করলাম। পরিস্থিতি মাঝে মাঝে হাতের মুঠোয় থাকে না। তাহসান তখনও সেখানেই দাঁড়িয়ে চিলে কোঠার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর খুব আস্তে ফিসফিস করে বলল, বন্যা, এই বন্যা, শুনতে পাচ্ছ? তুমি যে এইমাত্র আমাকে খুন করে ফেললে, সেই খবর নিয়েছ? আমি বোধহয় তাণ্ডবের বিষ পান করে ফেলেছি। যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। তুমি কি আমাকে এই তাণ্ডব থেকে বাঁচাবে?